ওয়েলকাম টু ফ্যান্ডম। তো আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক জায়গাতে দেখেই নিয়েছো ইস্ট বেঙ্গলের অনেক সাইনিং একদম কনফার্ম হয়ে গেছে। তো যে যে কনফার্ম এখন অব্দি হয়েছে সেই নামগুলো তো বলবোই, তাদের নিয়ে একটু ডিসকাশনও করবো। তাছাড়াও চারিদিকে প্রচুর রুমার এই প্লেয়ারকে অ্যাপ্রোচ করেছে, সেই প্লেয়ার আসতে চাইছে, ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে একদম চায়, এরকম চারিদিকে অনেক রুমার আছে। তো সেই রুমারগুলো নিয়ে আমাদের যতদূর আমরা জানি যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কোনটা একদমই হচ্ছে না, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর তাছাড়াও যা যা আপডেটস আছে ইন্ডিয়ান ফুটবলে, আগের দিন একটা অসাধারণ খেলা 2-0 থেকে 3-2 করেছে, সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য। তো পুজোর থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে যেরকম নর্মাল আপডেট গুলো দিই সেই আপডেট গুলো আমি একটু প্রথমে দিয়ে দিই। তো তার মধ্যে বলি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ, যেটাতে কিন্তু ইস্ট বেঙ্গল সেমিফাইনালে উঠেছিল। তো ইস্ট বেঙ্গলের সেমিফাইনাল প্রতিপক্ষ কিন্তু ফাইনালাইজড হয়ে গেছে। তো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হচ্ছে কেরালার মুথুট ফুটবল একাডেমি। তো গ্রুপ বি এর সাথে গ্রুপ সি এর খেলা, তো সেই জন্য মুথুটের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলা করবে। যদিও কবে হবে সেটা কিন্তু এখনো জানেনি। আর ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসি, এছাড়া মুথুট, এরা কিন্তু নেক্সট জেন কাপেও পার্টিসিপেট করবে। আর একটা গ্রুপের খেলা বাকি, সেখান থেকে হয় পাঞ্জাব না হলে সুদেবা, যে কোনো একজন কিন্তু আসবে। এছাড়া কলকাতা লিগ কিন্তু আসতেই চলেছে এবং কলকাতা লিগের কিন্তু দল বদলে শুরু হয়ে গেছে। সেটা নিয়েও কিছু কিছু আপডেট দেবো। তো তার মধ্যে সুরুচি সংঘ কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতিমান সিনিয়র প্লেয়ারদেরকে সাইন করেছে, যারা কিন্তু কলকাতা ফুটবলে অনেকদিন ধরে খেলছে। নামগুলো বলছি না, কয়েকদিন বাদে বলবো, কারণ তাদের তরফ থেকে বারণ রয়েছে এই মুহূর্তে। তো প্রথমে বলি যে খিদিরপুর এফসি, তো তারা কিন্তু কিছু প্লেয়ারকে সাইন করেছে। তার মধ্যে লালমপুইয়া রালতে এবং ইভান থাপা, এই দুজনকে কিন্তু কলকাতা ফুটবল লিগের জন্য সাইন করেছে। এবং সায়ন্তন দাস রায়কে অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য সাইন করছে। গত বছর সায়ন্তন দাস রায় হেড কোচ ছিল, সেই জন্য ফাইনও খেয়েছিল খিদিরপুর। তো সেই জায়গা থেকে এই বছর অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব সামলাচ্ছে। এবং তার সাথে বলে দিই যে ইন্ডিয়ান AIFF, ইন্ডিয়ান ন্যাশনাল বিভিন্ন ক্যাটাগরির টিমের জন্য কিন্তু কোচেদের তালিকা পাবলিশ করে দিয়েছে। তো সেগুলো একটু বলে দিই। ওমেন্স টিমের হেড কোচ হয়েছে চাওবা দেবী, অ্যাসিস্ট্যান্ট কোচ প্রিয়া পিবি এবং গোলকিপার কোচ হয়েছে রনিবালা চানু। আন্ডার 16-এর কোচ যিনি ছিলেন তিনি রয়েছেন, তার সঙ্গে দুটো অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে কোচ হেড কোচ ইসফাক আহমেদ তো রয়েছে। অ্যাসিস্ট্যান্ট কোচটা অনেকদিন বাদে ভারতীয় দলে কোচিং করানোর দায়িত্ব পেয়েছে, সেটা হচ্ছে ইয়ান ল, প্রথম ইয়ংগেস্ট যে কিন্তু AFC লাইসেন্স করেছিল। তার সাথে গোলকিপিং কোচে রয়েছে মোহাম্মদ জাকির হোসেন। এবং আন্ডার 19, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের খবর বাঙালিদের জন্য, আন্ডার 19 সাব কাপ সামনে আছে। তার জন্য কিন্তু হেড কোচ এবং গোলকিপার কোচ দুজনেই বাঙালি। একজন হচ্ছে রঞ্জন চৌধুরী, জানো বেঙ্গলকে সন্তুষ্ট বিদে কোচিং করেছে, যারা ভবানীপুরের কোচ ছিল। এবং গোলকিপার কোচ হচ্ছে সন্দীপ নন্দী। তো এগুলো তো শুনেই নিলে। এবার হলো অনেক ট্রান্সফার নিউজ চারিদিকে, যেগুলো দেখতেই পাচ্ছ। একটা হলো যেটা মেজর, যেটা আগেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে দেবজিৎ মজুমদার অলমোস্ট হয়ে গেছে, সেটা চারিদিকে এখন দেখতেই পাচ্ছ যে একদম ফাইনিং সব রেডি হয়ে গেছে। তাছাড়াও প্রভাত লাকড়া, যার কথা লাস্ট 1 মাস ধরে বলে আসছি, সেই প্রভাত লাকড়াও কিন্তু মোটামুটি ডিল ডান হয়ে গেছে বলে ধরে নিতেই পারো। এই দুজনের একদম কিন্তু কনফার্ম। এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হবে না, ওই জন্য অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করে তোমাদের লাভ নেই। পরের 1 মাসেও অ্যানাউন্সমেন্ট হবে না, কারণ জুনে যখন ট্রান্সফার উইন্ডোটা ওপেন হবে তারপরেই কিন্তু ক্লাব অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারবে। কিন্তু যতদূর আপডেট, এই দুজনের কিন্তু সাইনিং হয়ে গেছে। আর দুজনেরই 2 বছর করে কিন্তু কন্ট্রাক্ট করা হয়েছে, কারণ লাস্ট সিজনটা কিন্তু দুজনেই অসাধারণ খেলেছে নিজেদের টিমে। আর প্রভাত লাকড়া বলে দিই, মোটামুটি কিন্তু বেশিরভাগ ম্যাচই 16টা ম্যাচ মতো কিন্তু খেলেছে আর সব করাতেই স্টার্ট করেছে বেশিরভাগ। কিছু কিছু ম্যাচে কিন্তু সাবস্টিটিউটও এসছে। আর দেবজিৎ মজুমদার আগের সিজনে কিন্তু খেলতে পারেনি, সিজনে চান্স পাচ্ছিল না, শ্রমিক মিত্র গোলকিপিং করছিল। তারপর থেকে যে গোলকিপিং করা শুরু করেছে, বলতে গেলে টপ 6-এ যে চেন্নাইয়ের জায়গাটা বানিয়েছে লাস্ট 3-4টে ম্যাচে দেবজিৎ মজুমদারের পারফরমেন্সের জন্যই কিন্তু অসাধারণ কিছু পারফরমেন্স দিয়েছে, একদম দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। তো সেই জায়গা থেকে কমলজিৎ যেহেতু সেকেন্ড গোলকিপার, ইস্ট বেঙ্গলের সেকেন্ড গোলকিপারে কিন্তু অপশনটা একদম ও থাকা না থাকা সেম জিনিস ছিল। তো সেই জায়গা থেকে যথেষ্ট ভালো একটা রিক্রুটমেন্ট। এবার কিন্তু ভালো একটা ব্যাটেল হবে দুই গোলকিপারের মধ্যে, একজন ইয়াং গোলকিপার, একজন এক্সপিরিয়েন্স গোলকিপার, দুজনেই অসাধারণ। একজন কিন্তু একটু যদি মিস্টেক করে পরের দিন কিন্তু অন্য গোলকিপারকে খেলাতে পারবে। তো ভালো একটা কম্পিটিশন কিন্তু ইস্ট বেঙ্গলের গোলকিপারদের মধ্যে থাকবে। তো এছাড়া কিন্তু আরো অনেক প্লেয়ারের সাথে কথা বলছে। তার মধ্যে কিন্তু যেরকম মার্ক জোথানপুইয়া ছিল, সেটাও অফিসিয়াল হয়ে যাবে আশা করা যায়। কিন্তু এই মুহূর্তে একটা রিউমার রয়েছে চারিদিকে, সেটা দেখা যাচ্ছে হচ্ছে প্রীতম কোটাল, বাঙালি ছেলে, বহুদিন মোহনবাগানে খেলেছে। তো লাস্ট সিজন কেরালাতে গেছিল, তো শোনা যাচ্ছে ওকে নাকি অফার করেছে। তো প্রথমে বলি যে প্রীতম কোটালের সাথে কিন্তু কেরালার 2026 অব্দি কন্ট্রাক্ট রয়েছে। তো ওকে নিতে গেলে
ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে, আর না হলে ও যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে তাহলে পরে কিন্তু ওকে নিতে পারে। কিন্তু বলে রাখি, প্রীতম কোটালকে একটা সময় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অফার করা হয়েছিল, সেটা যখন সি সিমেন্ট ছিল, প্রীতম কোটাল এবং প্রবীর দাস দুজনকেই করা হয়েছিল, কিন্তু দুজনের কেউই আসতে চায়নি। সেই জায়গা থেকে কতটা কি এই ডিলটা সফল হবে, আদৌ এরকম কিছু হয়েছে কিনা সেটা নিয়ে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। তবে যেটা বলে রাখি, হ্যাঁ, এক প্রস্ত অফার করা হয়েছিল, সেটা বেশ কিছুদিন আগে, মোটামুটি ধরে নাও উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময়, বা তারপর আর এটা নিয়ে কিছু নেগোসিয়েশন বা কথাবার্তা হয়েছে কিনা বলে আমাদের তরফে কোনো জানার নেই। তো এইটা কিন্তু একদম রুমারের পর্যাতেই রাখো, কারণ প্রীতম কোটালেরটা সেরকম মানে আমাদের কাছে কিন্তু কোনো খবর নেই যে ওকে আদৌ অ্যাপ্রোচ করা হয়েছে কিনা। কিন্তু জোথান পূজার কথা শুনলে তার সাথেও কিন্তু হয়ে গেছে, মানে একটা মিডফিল্ডার, একটা কিন্তু সাইড ব্যাক, গোলকিপার, এটা কিন্তু একদম ধরে নাও যে কনফার্ম হয়ে গেছে। তাছাড়াও অনেক প্লেয়ার আছে যাদের কিন্তু অ্যাপ্রোচ করে রেখেছে, চারিদিকে মানে প্লেয়ারের পুরো ছড়াছড়ি, প্রচুর প্লেয়ারকে অ্যাপ্রোচ করে রেখেছে, নামগুলোও তোমাদের বলেছি। এবার দেখার বিষয় তাদেরকে আনতে পারে কিনা, কারণ যেটা বলেছি বারবার, এই বছর কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের আনাটা অনেকটা সোজা হবে অন্যান্য মানে বছর যদি দেখো সেই হিসেবে। আর বলে রাখি যে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ফিফার তরফ থেকে কিন্তু অফিসিয়ালি হায়দ্রাবাদকে ব্যান করতে চলেছে, কারণ সেই লেটারটা কিন্তু অলরেডি চলে এসেছে ফিফার তরফ থেকে। হায়দ্রাবাদকে কিন্তু দুটো উইন্ডো আপাতত ব্যান করা হয়েছে, কিন্তু যাদের যাদের স্যালারি বাকি আছে সেই স্যালারি গুলো দেওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ার এবং স্টাফের থেকে কিন্তু এনওসি নিতে হবে, সেই এনওসিটা কিন্তু ফিফাকে পাঠাতে হবে। যদি সেটা না পাঠায় তাহলে কিন্তু ফিফা ব্যান তুলবে না। তার মানে বুঝতে পারছো অ্যালেক্স সাজির সাথেও কিন্তু একটা সম্ভাবনা আছে, ইস্টবেঙ্গল অ্যালেক্স সাজিকে আনার চেষ্টা করছে। এবার দেখা যাক, ও কিন্তু আনলে ডিফেন্সটা আরেকটু স্ট্রং হতে পারে, কারণ ডিফেন্সে কিন্তু অনেক প্লেয়ার হয়তো আছে, আর মান্দারের মতো প্লেয়ার বেরিয়েও গেছে, বেঞ্চটাও কিন্তু স্ট্রং করতে হবে। আর আমরা দেখেছি একজনকেও ইনজোর্ড হলে কিন্তু ডিফেন্সটা ইস্টবেঙ্গলের অনেকটা উইক হয়ে যায়। আর শুধু অ্যালেক্স সাজি নয়, মাকান চোটের সাথেও কিন্তু কথাবার্তা চলছে যতদূর জানি। তো দেখা যাক এই দুটো ডিল কতদূর কি হয়, কারণ তেলেপুরে লেগেছে অবশ্যই নতুন করে টিমটা করার জন্য। সামনে কিন্তু এএফসি কাপের যেহেতু প্লে অফটা রয়েছে, এরা ছাড়াও কিন্তু জিতেশ্বর সিংও আছে, জিতেশ্বর সিং চেন্নাইয়ে আছে, সেই জায়গা থেকে চেন্নাইন থেকে আনতে পারবে কিনা এটাও কিন্তু দেখার। যদি আনতে পারে যথেষ্ট ভালো একটা সাইনিং, কারণ একটা স্পিডি প্লেয়ার, এরকম কিন্তু একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলে খুব মিসিং, যে একদম স্পিডে কিন্তু উইং দিয়ে বা মাঝখান দিয়ে ঢুকে যেতে পারবে, মিডফিল্ডে মেনলি খেলে, কখনো সাইডেও খেলে। এইরকম একটা প্লেয়ারকে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের খুবই দরকার, যে কিন্তু একটু ছটপট করতে পারবে মিডফিল্ডে আর উইংয়ে। আর বিদেশি নিয়ে যদি কিছু জানতে চাও তার জন্য আগামীকালকের ভিডিওর জন্য ওয়েট করো। তো যা যা বক্তব্য ছিল আমাদের পুরো বলে দিয়েছি। আর তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যেই নামগুলো বললাম যে হয়ে গেছে সেগুলো নিয়ে কি বক্তব্য ইস্ট বেঙ্গল ফ্যানদের, আর যেগুলো তাছাড়াও আছে সেগুলো নিয়েও কি বক্তব্য অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামও ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।